আমরা পড়ছি ক্লাস 10-এর পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা। তো এর আগের ক্লাসে আমরা বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডল কিভাবে গঠন হয়েছে, তার যে শ্রেণীবিভাগ, এবং তার সেই প্রত্যেকটা অংশের আমরা কি করেছি বৈশিষ্ট্য এবং গঠন সম্পর্কে আলোচনা করেছি। আমরা শুধু আজকে একটু এটা রিকল করে নেব। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে বলেছিলাম না, পৃথিবীকে বেষ্টন করে যে কি আছে গ্যাসীয় যে বলয়, পৃথিবীকে বেষ্টন করে যে বায়ুর বলয় আছে তাকেই আমরা কি বলেছিলাম, বায়ুমণ্ডল। সাধারণত মাধ্যাকর্ষণ শক্তির জন্যই এই বায়ু পৃথিবীকে কেন্দ্র করে তোমার চারিদিকে ঘিরে থাকে এবং পৃথিবী যেদিকেই মুভ করে বায়ুমণ্ডল তার সঙ্গেই মুভ করে। এবং সেটা কতদূর পর্যন্ত বিস্তৃত? 0 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তাই তো? এটা আমরা পড়েছিলাম। আচ্ছা, এরপরে বায়ুমণ্ডলের কি নিয়ে গঠিত না, বায়ুমণ্ডলে সাধারণত আমরা কি জানি, কতগুলো গ্যাসের মিশ্রণ, এর মধ্যে নাইট্রোজেন সবথেকে বেশি থাকে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আচ্ছা আর্গন, এছাড়াও হচ্ছে নিয়ন, আচ্ছা যে নিষ্ক্রিয় গ্যাস, হাইড্রোজেন, জলীয় বাষ্প এবং হচ্ছে ধূলিকণা, জলীয় বাষ্প এবং ধূলিকণা ও অন্যান্য উপাদান খুব কি সামান্য পরিমাণে থাকে। এটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। এবং বায়ুমণ্ডলের আমরা শ্রেণীবিভাগ কি করেছিলাম, উষ্ণতা তারতম্য অনুযায়ী শ্রেণীবিভাগ করেছিলাম এবং হচ্ছে কি করেছিলাম তোমার হচ্ছে উপাদানের অনুপাত অনুযায়ী আমরা তার শ্রেণীবিভাগ করেছিলাম। তাহলে উপাদান অনুসারে আমরা কভাগে ভাগ করেছিলাম, 2 ভাগে ভাগ করেছিলাম। তাহলে এটা যদি বায়ুমণ্ডল হয়, আর এটা যদি কি হয়, ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ, তার মানে ধরো এখানে ঘর বাড়ি সব কিছু আছে, এটা যদি ভূপৃষ্ঠ হয়, পাহাড় পর্বত এগুলো যদি থাকে, তাহলে এটা যদি ভূপৃষ্ঠ হয়, তাহলে আমরা বায়ুমণ্ডলকে 2টো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত, এটাকে আমরা করেছিলাম কি মণ্ডল না, সমমণ্ডল বা সমমণ্ডল। তার মানে এখানে এই অংশটা অবধি কি হয়, এর উপাদানগুলোর অনুপাত মোটামুটি একই থাকে, কারণ এখানে কি হয়, টার্বুলেন্স মিক্সিং হয়। ঠিক আছে, এই অংশের মধ্যে বায়ুর উপাদানের টার্বুলেন্স মিক্সিং হয়, তাই জন্য এর বায়ুর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর অনুপাত মোটামুটি সব জায়গায় একই থাকে। কি হয় না, উষ্ণতার পার্থক্য শুধু কেবলমাত্র উচ্চতার পার্থক্য হলে উষ্ণতার পার্থক্য হয়, তখন অনুপাতে তারতম্য দেখা দেয়, কিন্তু সব গ্যাসই থাকে। তাই এই অংশটাকে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলা হয়। কি বলা হয়? সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। কতটা? 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এখানে হচ্ছে এর উপাদানগুলো কি থাকে, একটা নির্দিষ্ট অনুপাতে থাকে। তাহলে উপাদানগুলো কি থাকে, নির্দিষ্ট অনুপাতে থাকে। ঠিক আছে, নির্দিষ্ট অনুপাতে থাকে উপাদানগুলো। আর এই 100 কিলোমিটার থেকে উপরে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু উপাদান একই থাকে না। উপাদানগুলোর কি হয়, তারতম্য হয়, কোনো উপাদান থাকে কোনো উপাদান থাকে না। সেটা কি হয়, ওর উষ্ণতার বৈচিত্র্যের উপর নির্ভর করে কি হয় না, হচ্ছে নির্ভর করে। তাই এই অংশটাকে বলা হয় বিষম মণ্ডল বা হচ্ছে হেটারোস্ফিয়ার। কি হয় না, এইখানে হচ্ছে কি হয়, মলিকুলার ডিফিউশনের কারণে কি হয়, এখানে মলিকুলার ডিফিউশনের কারণে কি হয়, এখানে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোর কি হয়, তারতম্য দেখতে পাওয়া যায়। তাহলে এই গঠন অনুসারে কি করলাম, আমরা এই বায়ুমণ্ডলকে 2 ভাগে ভাগ করলাম, 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত আর 100 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত একে বলছি আমরা হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। সম কথাটা দিয়েই বুঝতে পারছি এর অনুপাতগুলো 1 থাকে। আর 100 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে অংশটা তাকে বলছি হচ্ছে কি বিষম মণ্ডল, মানে হচ্ছে এর উপাদানগুলোর কোনো নির্দিষ্ট অনুপাত থাকে না। এখানে কেন উপাদানগুলো ঠিক থাকে না, এখানে কি হয়, টার্বুলেন্স মিক্সিংয়ের কারণে সমস্ত অনুপাতগুলো, গ্যাসের যে উপাদানগুলোর অনুপাতগুলো একই থাকে।
ঠিক আছে, এই হচ্ছে তোমার উপাদানের বৈচিত্র্য অনুযায়ী আমরা কি করলাম, বায়ুমণ্ডলকে সে দুভাগে ভাগ করলাম। এরপরে উষ্ণতার পার্থক্য অনুযায়ী কিন্তু আমরা বায়ুমণ্ডলকে ক ভাগে ভাগ করতে পারবো, 6 ভাগে ভাগ করতে পারবো। ক ভাগে ভাগ করতে পারবো, 6 ভাগে ভাগ করতে পারবো। তার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে তোমার 0 থেকে 16 কিলোমিটার পর্যন্ত, 0 থেকে 16 কিলোমিটার পর্যন্ত এই স্তরটাকে আমরা কি বলবো, ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, এই স্তরটাকে বলবো ট্রপোস্ফিয়ার বা সমমণ্ডল, তা এই অশান্ত মণ্ডল বা ক্ষুব্ধ মণ্ডল, ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। কারণ এই অংশে কি থাকে, জলীয় বাষ্প থাকে, তাই জন্য কি হয়, মেঘ হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, তাই জন্য এটাকে কি বলবো আমরা, ট্রপোস্ফিয়ার। এই অংশের উষ্ণতা কি হয়, কমে। যত উচ্চতা বাড়ে উষ্ণতা কি হয়, কমে। তাহলে উষ্ণতা কমতে কমতে কত হয় না, -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। কত হয়, -56 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এর লাস্টের যে অংশটা 3 কিলোমিটার, এই 3 কিলোমিটার অংশে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, তাই এই অংশটাকে কি বলা হয়, ট্রপোপজ। কি বলা হয়, ট্রপোপজ। এরপরে 16 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত যে অংশটা থাকে, 16 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত যে অংশটা থাকে তাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। কি বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এই অংশে কি হয়, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, উষ্ণতা বাড়ে। কি হয়, উষ্ণতা বাড়ে। ঠিক আছে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে। এখানে বায়ুর উপাদান যা থাকে এখানেও বায়ুর উপাদান একই থাকে, কিন্তু পার্থক্য কি, এখানে জলীয় বাষ্পটা কম থাকার জন্য এখানে ঝড় বৃষ্টি হয় না। ঠিক আছে, তাই জন্য কি হয়, এখানে জেট বিমান চলাচল করতে পারে। কি হয়, জেট বিমান চলাচল করতে পারে। কি পারে, জেট বিমান চলাচল করতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে কি হয়, -56 ডিগ্রি থেকে উষ্ণতা বাড়তে বাড়তে কত হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যায়। তাহলে কত বাড়ে, -56 থেকে বেড়ে কত হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। আচ্ছা, এরও এই যে লাস্টের অংশটা, লাস্টের অংশের কিন্তু উষ্ণতা স্থির থাকে, এটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। কি বলা হয়, স্ট্র্যাটোপজ। কি বলা হয়, স্ট্র্যাটোপজ। বা হচ্ছে তোমার এখানে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার মানে হচ্ছে শান্তমণ্ডল। তাহলে শান্তমণ্ডল মানেই আমরা কি মনে রাখবো, এখানে কিন্তু কোনো ঝড় বৃষ্টি হবে না। এরপরে 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত যে অংশটা, কত, 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত যে অংশটা, সেই অংশটাকে আমরা বলি মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল। মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এর নিচের দিকের অংশে কি থাকে, ওজোন স্তর থাকে, যাকে বলা হচ্ছে ওজোনোস্ফিয়ার, যার কাজ হচ্ছে তোমার বায়ুমণ্ডল থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে সেই রশ্মিটাকে শোষণ করে এবং প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে কাজ করে এবং পৃথিবীতে কি হয়, মানুষ ঠিকঠাক করে বসবাস করতে পারে। আজকে এই ওজোনোস্ফিয়ার নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, এরপর আসছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি হবে, আবার উষ্ণতা কমতে থাকবে। তাহলে উষ্ণতা কমলো, বাড়লো, আবার কি হবে, কমবে। উষ্ণতা কমতে কমতে কত হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -92 ডিগ্রি সেন্টিগ্রেড বা কোথাও -93 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। ঠিক আছে, তাহলে -92 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -93 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমবে। এটাই হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম অংশ। আর এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, বায়ুমণ্ডলের শীতলতম অংশ কোনটা এবং তার টেম্পারেচার কত। তাহলে কত হবে, -92 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং হচ্ছে এই মেসোস্ফিয়ারই হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে নিম্নতম স্তর। ঠিক আছে, মেসোস্ফিয়ারের পরে আছে থার্মোস্ফিয়ার। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে কি তোমার অঞ্চল, এখানের কিন্তু গুরুত্বপূর্ণ যে ভীষণ হয়। থার্মোস্ফিয়ার মানে এখানে কি হবে, মানে হচ্ছে তাপমণ্ডল, তার মানে এখানে হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়। কত পায়, উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, কত হয় না হচ্ছে একদম 1200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। কেন, এখানে হচ্ছে আয়ন থাকে, বিভিন্ন আয়নগুলো ইউভি রশ্মি, গামা রশ্মি এগুলো সব শোষণ করে, ফলে কি হয়, উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। এই অংশে কি হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। কি হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এইখানেই কি হয়, মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়।
ঠিক আছে, মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। মেরুজ্যোতি যে অংশটা দেখতে পাওয়া যায় সেটাকে কেনালি হেভিসাইড স্তর বলা হয়। ঠিক আছে, এগুলো আমরা আগের ক্লাসে আমরা পড়েছি, আজকে জাস্ট একবার রিকেপ করছি। ঠিক আছে, এরপরে থার্মোস্ফিয়ারের পরে হয় হচ্ছে এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডল। কত হচ্ছে এখানে 85 থেকে তোমার 500 কিলোমিটার পর্যন্ত থাকে থার্মোস্ফিয়ার, 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত থাকে হচ্ছে এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডল। এক্সোস্ফিয়ার বা হচ্ছে কি বহির্মণ্ডল। এইখানেও কিন্তু হচ্ছে কি হয়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে কিন্তু সেই হারে বৃদ্ধি পায় না। কত হয় এখানে সর্বোচ্চ টেম্পারেচার হয় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। কত হয় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কি থাকে, কৃত্রিম উপগ্রহগুলো থাকে। কি থাকে, কৃত্রিম উপগ্রহ ও হচ্ছে স্পেস স্টেশন যেটা আছে আমাদের, স্পেস স্টেশন, এইগুলো হচ্ছে কি থাকে না এই অংশে হচ্ছে তোমার অবস্থান করে। স্পেস স্টেশন এগুলো হচ্ছে এই এক্সোস্ফিয়ারে থাকে। এরপরে 1500 থেকে হচ্ছে কি থাকে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত এখানে কেবলমাত্র শুধুমাত্র ইলেকট্রন এবং প্রোটনগুলো অবস্থান করে। হ্যাঁ, এবং হচ্ছে এটা সূর্যের যে বাকি যে অংশ থাকে সেই হচ্ছে মহাকাশের সঙ্গে মিলিত হয়। এইটা হচ্ছে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। কি বলা হয়, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এখান থেকে আমরা কী জিনিস আরও ইম্পর্টেন্ট দুটো জিনিস জেনেছি, যে প্রতি কিলোমিটার উচ্চতা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য কি হয় না হচ্ছে টেম্পারেচার 6.5 ডিগ্রি হচ্ছে কি হয় কমে যায়, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। ঠিক আছে, সেই একই রকমভাবে যত উচ্চতা বৃদ্ধি হয় তাহলে চাপও কিন্তু কমে যায়। কি হয়, চাপও হ্রাস পায়, চাপও কমে যায়। কীরকমভাবে চাপ কমে যায় না, প্রতি কিলোমিটার উচ্চতায় বায়ুর চাপ হচ্ছে 8.5 সেন্টিমিটার। কত, 8.5 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। পারস্তম্ভের যে চাপ, পারস্তম্ভের চাপের সমান চাপ কমে যায়, চাপের সমান চাপ কমে যায়। তাহলে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য কত হয়, 8.5 সেন্টিমিটার হারে তার যে তোমার চাপটা, সেই চাপটা রিডিউস হয়ে যায়। এটা আমরা হচ্ছে চাপটা কালকে বলিনি, চাপটা আজকে বললাম, ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকেও কোশ্চেন হয় যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য কি পরিমাণ চাপের হ্রাস হবে। তাহলে তোমাকে কি বলতে হবে যে 8.5 সেন্টিমিটার স্তম্ভের চাপের সমান চাপ রিডিউস হয়ে যাবে বা কমে যাবে। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন হয়। এরপরে আমরা আসছি যে হচ্ছে তোমার ওজোন স্তর। তাহলে ওজোন স্তর আজকের আমাদের আলোচ্য বিষয়। এটা আমরা কালকের দিনে যে পড়াটা করেছিলাম সেই পড়াটা আমরা একটু রিকল করে নিলাম। ঠিক আছে, কালকের পড়াটা একটু রিকল করে নিলাম। এরপরে আজকে আমরা পড়ব হচ্ছে ওজোনোস্ফিয়ার। তাহলে ওজোনোস্ফিয়ারটা কোথায় অবস্থিত আমরা কালকেই দেখেছি, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে। তাহলে এটা কোথায় অবস্থান করে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে। তাহলে আমরা যদি এটাকে পৃথিবী পৃষ্ঠ ধরি, তাহলে এটা যদি আমরা ভূপৃষ্ঠ ধরে নিই, তাহলে ভূপৃষ্ঠ থেকে কত হবে না 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত। মানে হচ্ছে 15 কিলোমিটার থেকে এই 35 কিলোমিটার পর্যন্ত, 35 কিলোমিটার পর্যন্ত। তার মানে হচ্ছে এটা কি হচ্ছে একদম ট্রপোস্ফিয়ারের বর্ডার লাইন হচ্ছে আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে হচ্ছে। ঠিক আছে, এই 15 থেকে 35 কিলোমিটার অঞ্চল কি হয়, ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি থাকে। প্রায় বায়ুর উপাদানের যে পরিমাণ ওজন থাকে তার 90% ওজনই কিন্তু এই স্তরে থাকে। তাহলে কি বললাম, এই স্তরটাকে কি বলছি, স্ট্র্যাটোস্ফিয়ার। কি বলছি, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশ ভূপৃষ্ঠ থেকে কত 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের হচ্ছে ঘনত্ব সব থেকে বেশি থাকে। তাহলে এই যে ওজোন গ্যাসের যে আবরণ পৃথিবীকে ঘিরে থাকে, এই অংশটাকেই বলা হচ্ছে কি ওজোনোস্ফিয়ার। কি বলা হচ্ছে, এই অংশটাকেই বলা হচ্ছে যে ওজোন গ্যাসের লেয়ারটা থাকছে, সেই লেয়ারটাকেই বলা হচ্ছে কি ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার বা হচ্ছে কি হচ্ছে বা ওজোন মণ্ডল। ওজোন মণ্ডল এইটাকেই বলা হচ্ছে ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল। ঠিক আছে, তাহলে এই ওজোন মণ্ডলে হচ্ছে ওজনের ঘনত্ব কিন্তু সর্বাধিক হয়। সাধারণত 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে কত পৃথিবীর অবস্থানে, আমরা তো পৃথিবীর অবস্থান নির্ণয় করি কি করে, হচ্ছে তোমার দ্রাঘিমার সাহায্যে, আর হচ্ছে তোমার
অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাহায্যে আমরা কি করি, পৃথিবীর অবস্থান লক্ষ্য করি। তাহলে 10 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে, ঠিক রেখেছি, 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে 20 কিলোমিটার উচ্চতায়, 20 কিলোমিটার উচ্চতায় কি হয় না, 20 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব, ওজনের ঘনত্ব সব থেকে বেশি, ঠিক আছে। এই ওজনের ঘনত্ব কত দেখা গেছে, 450 ডবসন ইউনিট। এই ডিইউ মানে হচ্ছে ডবসন ইউনিট, ডবসন ইউনিট ভীষণ ইম্পর্ট্যান্ট, যে হচ্ছে ওজনের ঘনত্ব কিভাবে নির্ণয় করা হয়, কোন এককে নির্ণয় করা হয়, বা প্রশ্ন করা হয় ডবসন ইউনিট কি, তাহলে কি হবে, ওজোন স্তরের ঘনত্ব নির্ণয় করা হয় যে ইউনিটের সাহায্যে, তাকে বলা হচ্ছে ডবসন ইউনিট। তাহলে আরও প্রশ্ন এখান থেকে হতে পারে যে ওজোন লেয়ারে ওজনের ঘনত্ব সর্বাধিক কত হবে, 450 ডবসন ইউনিট, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে ওজোন গ্যাসটা, এখানে যে ওজোন লেয়ারে আমি বলছি ওজোন গ্যাসটা আছে, ঠিক আছে, সেই ওজোন গ্যাসটাকে আমরা হচ্ছে কিভাবে তৈরি হয় বা কিভাবে ওইখানে থাকে না, এইটা একটা হচ্ছে কি বিক্রিয়া বলো তো, একটা সমান এবং বিপরীতমুখী বিক্রিয়া পরস্পরভাবে কন্টিনিউয়াস বা র্যান্ডম হতে পারে, র্যান্ডম হতে যায়। কি হয় না, আমরা কি জানি যে এই যে আমি যেটাকে বলছি 15 থেকে হচ্ছে তোমার 35 কিলোমিটারের মধ্যে, 15 কিলোমিটার থেকে ভূপৃষ্ঠ থেকে 15 কিমি থেকে 35 কিলোমিটার পর্যন্ত এই যে অংশটাতে, এই অংশটা কি করে না, সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট যে রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলো শোষণ করে। এখন আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু বিভিন্ন রকমের দৈর্ঘ্যযুক্ত হয়, ঠিক আছে। আল্ট্রাভায়োলেট রশ্মিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, কি হয়, ইউভি এ, ইউভি বি আর হচ্ছে ইউভি সি, এই 3টে ভাগে ভাগ করতে পারি। কিসের উপর নির্ভর করে না, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে কি করতে পারি, এগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। কি করতে পারি, 3 ভাগে ভাগ করতে পারি। কি বলবো তাহলে, ইউভি যে এ সেটা কত, 320 থেকে 360, 320 থেকে 360 ন্যানোমিটার যখন হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য হয়, সেটা হচ্ছে ইউভি এ। ইউভি বি সেটা হচ্ছে কত, 300 তোমার হচ্ছে 180 নয়, তোমার হচ্ছে 280 থেকে 320 অবধি, কত হয়, 280 থেকে 320 ন্যানোমিটার পর্যন্ত কি হয়, ইউভি বি। আর ইউভি সি হচ্ছে এর হচ্ছে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হয়, 180 থেকে হচ্ছে তোমার 280 ন্যানোমিটার পর্যন্ত, এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে ইউভি সি। তাহলে এই যে এদের কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেখা দিচ্ছে। তাহলে এই যে এখানে যে ইউভি রশ্মিগুলো আছে, এখানে 3 ধরনের ইউভি রশ্মি আসে। এরপরে কি হয় বলো তো, এখানে যে অক্সিজেনটা থাকে, এখানে তো তোমার ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে দুটো লেয়ারের মধ্যে কি থাকবে, অক্সিজেন থাকবে। এই যে অক্সিজেনটা থাকে, সেই অক্সিজেনটা কি হয়, কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে ইউভি রেটা শোষণ করে, ঠিক আছে। শোষণ করে এটা কি হচ্ছে, আণবিক অবস্থায় আছে, অণুগুলো ভেঙে কিসে পড়ে হয়, সক্রিয় পরমাণুতে পরিণত হয়। তাহলে এখানে হচ্ছে তোমার কি হচ্ছে, অক্সিজেন একটা পরমাণু উৎপন্ন হচ্ছে গ্যাসীয় অবস্থায়, কিন্তু এটা হচ্ছে ভীষণ সক্রিয়। কেন বলো তো, পারমাণবিক অবস্থাতে আছে, কারণ আমরা যখন রিঅ্যাকশন হয় তখন কি হয়, অণুগুলো ভেঙে যাবে, ভেঙে যেয়ে কিসে পরিণত হবে, পরমাণুতে পরিণত হবে, পরমাণু অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়। তাহলে এই যে ভাঙার জন্য এক্সট্রা কিসের প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়, যে কোনো ফোর্সের প্রয়োজন হয়, নইলে রাসায়নিক বিক্রিয়া করবে না। কিন্তু এখানে কি হয়, আল্ট্রাভায়োলেট যে রশ্মি, সেই আল্ট্রাভায়োলেট রশ্মিটা কি হয় না, হচ্ছে এই অক্সিজেনটাকে দুটো ভাগে ভেঙে দেয়, ঠিক আছে। কি করে না, সক্রিয় অক্সিজেন, আর এখানেও আরেকটা হচ্ছে কি হয়, সক্রিয় অক্সিজেন, দুটো সক্রিয় অক্সিজেন সে অণু তৈরি করে, ঠিক আছে। অণু বলছি, পরমাণু সৃষ্টি করে, সক্রিয় পরমাণু তৈরি করে। তাহলে অক্সিজেন প্রথমে কি হয়, কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত
হচ্ছে ইউভি রশ্মি শোষণ করে এই অক্সিজেনকে বিভাজিত করে সক্রিয় দুটো অক্সিজেন পরমাণু সৃষ্টি করে। এরপর এই অক্সিজেন যে সক্রিয় অক্সিজেন পরমাণু সেটা হচ্ছে কি হয় না হচ্ছে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি হয় না ওজোন গ্যাস তৈরি করে। কি তৈরি করে? ওজোন গ্যাস তৈরি করে। এইখানেই হচ্ছে এটা ওই ওজোন গ্যাসটা তাহলে কি হয় না অক্সিজেন দুটো অক্সিজেন পরমাণু তৈরি হলো, একটা অক্সিজেন এই যে সক্রিয় অক্সিজেন পরমাণুগুলো যুক্ত হয়ে কি হলো ওজোন গ্যাস তৈরি করলো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এখানে ইউভি রশ্মির কিন্তু শুধুমাত্র কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ইউভি রশ্মি আসে না, এখানে কি আসে যে বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত হচ্ছে কি হয় ইউভি রশ্মি আসে। তখন কি হয় এটা কি হলো, এটাতে হচ্ছে তোমার ওজোন গ্যাস তৈরি হলো, এই লেয়ারে ওজোন গ্যাস তৈরি হলো। এরপর কি হয় না এই ওজোন গ্যাস আবার কি হয় না হচ্ছে বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত হচ্ছে তোমার ইউভি রেজকে কি করে গ্রহণ করে, ইউভি রেটাকে শোষণ করে, দিয়ে কি হয় নিজেই আবার বিয়োজিত হয়ে যায়। কি হয়ে যায়? নিজেই বিয়োজিত হয়ে যায়, দিয়ে কি হয় অক্সিজেন গ্যাস তৈরি করে এবং সক্রিয় অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু তৈরি করে, সক্রিয় অক্সিজেন পরমাণু তৈরি করে। এই যে অক্সিজেন পরমাণুটা তৈরি হলো, সক্রিয় অক্সিজেন পরমাণুটা এইটা আবার ওজোন গ্যাসের সঙ্গে মিশে যায়, এই যুক্ত হয়ে কি হয় অক্সিজেন গ্যাস তৈরি হয়। তাহলে দেখো এখানে কিন্তু দুটো ঘটনা একই সঙ্গে ঘটছে, একই সঙ্গে ওজোন গ্যাস তৈরি হচ্ছে, আবার দেখো এখানে কি হচ্ছে ওজোন গ্যাস বিয়োজিত হয়ে যাচ্ছে। তাহলে এইখানে একটা এই যে ওজোন গ্যাস তৈরি হওয়া এবং ওজোন গ্যাসের যে ভেঙে যাওয়া, হ্যাঁ এই ওজোন গ্যাস তৈরি হওয়া এবং ওজোন গ্যাস ভেঙে যাওয়ার মধ্যে কি হয় একটা হচ্ছে সক্রিয় সাম্যাবস্থা সবসময় বিরাজ করে। এই জন্য এই লেয়ারের কিন্তু ওজনের কোনো ঘাটতি হয় না, যেরকম হারে ওজনটা তৈরি হয় ঠিক একই রকম হারে ওজনও কিন্তু কি হয় তোমার ডিসোসিয়েট করে যায়, কিন্তু একটা হচ্ছে কি হয় না হচ্ছে গতিশীল সাম্যাবস্থার সৃষ্টি হওয়ার কারণে ট্রপোস্ফিয়ারে অক্সিজেন গ্যাসের কি থাকে পরিমাণ স্থির থাকে, এই অংশে অক্সিজেনের পরিমাণ স্থির থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কেন বলছি যে ওজোন হোল হয়ে যাচ্ছে, ওজোন স্তরের ছিদ্র মানে হচ্ছে ওজোন স্তরের লেয়ারটা হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে, কেন বলছি না এখানে কিছু ফ্যাক্টর কাজ করছে। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা প্রকৃতি নিজের থেকে সৃষ্টি করেছে, সে ওজোন তৈরিও করবে, সে ওজনকে বিয়োজনও করবে। তাহলে এই তৈরি হওয়া এবং বিয়োজন হওয়াটা একটা সে ব্যালেন্স করে একটা মানে হচ্ছে সে একটা প্রকৃতিকে সাম্যাবস্থা দিয়েছিল। কিন্তু মানুষ হচ্ছে কি অত্যন্ত ধূর্ত এবং চালাক, নিজেদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তাই জন্য কি হয়েছে মানুষ সভ্যতার উন্নতি করার জন্য বা নিজেদের কমফোর্ট জোন তৈরি করার জন্য কি করেছে প্রকৃতিকে বিভিন্ন রকমভাবে ধ্বংস করছে। তাই তো এটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। না আমাদের গরম লাগছে আমরা কি করব, আমরা রেফ্রিজারেটর ব্যবহার করব, ঠিক আছে, আমরা কি করব না হচ্ছে এসি ব্যবহার করব, কিন্তু এই এসির কুলিং সিস্টেম নির্ভর করে কিসের উপরে না এইটার কুলিং সিস্টেমটা নির্ভর করে কিসের উপর সিএফসি বলে একটা গ্যাস আছে যেটাকে বলা হয়, এর ফুল ফর্ম প্রচুর পরিমাণে আসে মাধ্যমিকে, ক্লোরোফ্লুরোকার্বন। কি বলা হয়? ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, তাহলে সেই ক্লোরোফ্লোরোকার্বনকে আমরা ব্যবহার করি। কিন্তু এইটা হলো এক ক্লোরোফ্লোরোকার্বন। এরপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করছি, আমাদের বিভিন্ন রকম শিল্প, হ্যাঁ, এবং হচ্ছে আমাদের সভ্যতার অগ্রগতির জন্য বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকম হচ্ছে মোটর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। তো সেই সমস্ত কলকারখানা থেকে যে সমস্ত দূষিত বর্জ্য পদার্থ বের হচ্ছে তার সঙ্গে কিছু দূষিত গ্যাসও বের হচ্ছে। কি বের হচ্ছে? নাইট্রাস অক্সাইড, হ্যাঁ, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এগুলো সমস্ত কি হচ্ছে বের হচ্ছে। ঠিক আছে, তাহলে এই সমস্ত গ্যাসগুলো কিন্তু হচ্ছে প্রকৃতিতে যতটা থাকার পরিমাণ তার থেকে কি হয়ে যাচ্ছে, মানে সিএফসি তো প্রকৃতিতে থাকার কথা ছিল না, কিন্তু কি হচ্ছে না হচ্ছে প্রকৃতিতে এর পরিমাণ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি হচ্ছে একটা কারণ হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে সৃষ্ট কারণ।
আর একটা কি হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণও কীরকম প্রাকৃতিক কারণ হচ্ছে না কি হচ্ছে বিভিন্ন জায়গায় অগ্নুৎপাত হচ্ছে, দাবানল হচ্ছে, ঠিক আছে, এগুলো তো প্রাকৃতিক কারণ। তাহলে সেই সমস্ত প্রাকৃতিক কারণেও কি হয়ে যাচ্ছে না প্রাকৃতিক কারণে এই ওজোন স্তর কি হচ্ছে, ওজোন স্তরটা প্রায় হচ্ছে কি হচ্ছে বেশি ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে মনুষ্য সৃষ্ট কারণ এবং প্রাকৃতিক কারণে কি হচ্ছে ওজোন লেয়ার কি হচ্ছে বেশি পাতলা হয়ে যাচ্ছে, বেশি পাতলা হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশি পাতলা হয়ে যাচ্ছে। তাহলে মনুষ্য সৃষ্ট কারণ ও প্রাকৃতিক কারণে কি হচ্ছে ওজোন লেয়ার বেশি পাতলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই পাতলা হয়ে যাওয়ার জন্যই ধরো এইরকমভাবে তার লেয়ারটা থাকা উচিত ছিল, এইখানে সিএফসিটার পরিমাণ বেশি, তখন ও কী করলো এইরকমভাবে পাতলা হয়ে গেল, ঠিক আছে, কি হয়ে গেল যেরকম থাকা উচিত ছিল কি হলো এরকম পাতলা হয়ে যাচ্ছে। এরপর তাহলে কি এখান থেকে কি আসছে ইউভি রে আসছে, ইউভি রেটাকে কি আমি সেই অর্থে প্রোটেক্ট করতে পারবো? প্রোটেক্ট করতে পারবো না। তাই জন্য কি হচ্ছে এই লেয়ারের অবক্ষয় হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ওজোন স্তরের ভাঙন বা ওজোন হচ্ছে তোমার হোল তৈরি করছে বা ওজোন গহ্বর তৈরি করছে, ঠিক আছে। তাহলে এই ওজোন গহ্বর তৈরি করার জন্য দায়ী কে না সিএফসি, NO আর NO2, ঠিক আছে। এই তিনটে গ্যাস কিন্তু ভীষণভাবে দায়ী ওজোন হোল তৈরি করার জন্য, ঠিক আছে। কিভাবে ওজোন হোল তৈরি হয় না প্রথমে আমরা দেখি ওজোন হোল তৈরি হবে কিভাবে। না একটা প্রাকৃতিক কারণ তো আছেই, ওজোন স্তরের অতিবেগুনি রশ্মি কী করছে না প্রথমেই হচ্ছে ওজোনকে হচ্ছে ইউভি রের যে হচ্ছে বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ওজোন লেয়ারকে কি করছে ভাগ করে দিচ্ছে ওজোন গ্যাস প্লাস ওজোন পরমাণু, ঠিক আছে। একটা অক্সিজেন সক্রিয় অক্সিজেন পরমাণু কি করছে ওজোনের সঙ্গে কি করছে যুক্ত হয়ে তৈরি করছে হচ্ছে দুটো অক্সিজেন পরমাণু। তাহলে ওজোন লেয়ার একটা মানে হচ্ছে এই ইউভি রশ্মি, তাহলে এক নম্বর কারণ কি হলো ইউভি রে অটোমেটিক্যালি ওখানে তো একটা মানে চলমান প্রসেস আছেই, যেখানে হচ্ছে ওজোন লেয়ার কি হবে নিজেই ওজোনকে আলট্রাভায়োলেট রশ্মি শোষণ করে নিজেই বিয়োজিত হয়ে অক্সিজেন গ্যাস তৈরি করবে। তাহলে এটা একটা ভীষণ কারণ আছে। সাধারণত দেখতে পাওয়া যায় কত তরঙ্গের দৈর্ঘ্যযুক্ত 220 থেকে 320 ন্যানোমিটার পর্যন্ত যে সমস্ত যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে, ঠিক আছে, 320 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে সমস্ত আলট্রাভায়োলেট রশ্মি সেগুলো হচ্ছে অটোমেটিক ওজোন গ্যাসকে কি করে বিয়োজিত করে অক্সিজেন গ্যাস তৈরি করে। এক দ্বিতীয় নম্বর হচ্ছে সিএফসির ভূমিকা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, অনেক সময় এখান থেকে কোশ্চেন পড়ে মাধ্যমিকে, ভীষণ ইম্পর্ট্যান্ট। সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন, তো এটা তো হচ্ছে তোমার আগে আমি বলেছি ক্লোরোফ্লুরো এটার ফুল ফর্ম পরে ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে। এই সিএফসি সংকেত কি হয় CFCl3 বা CF2Cl2, ঠিক আছে। এই ক্লোরোফ্লোরোকার্বন এও কি করে না অতি বেগুনি রশ্মির প্রভাবে CFCl3 এটা হচ্ছে কি হয় ইউভি রশ্মির প্রভাবে কি হয় না CFCl2 প্লাস Cl ডট, ঠিক আছে, সক্রিয় Cl পরমাণু তৈরি করে, ঠিক আছে। এই সক্রিয় Cl যে পরমাণুটা কি করে না হচ্ছে ওজোন গ্যাসের সঙ্গে হচ্ছে যুক্ত হয়, খুব দ্রুত বিক্রিয়া করে, ঠিক আছে। দ্রুত বিক্রিয়া করে কি উৎপন্ন করে ClO ক্লোরিন মনোক্সাইড কি উৎপন্ন করে ক্লোরিন
মনোক্সাইড ClO, ঠিক আছে, ClO ক্লোরিন মনোক্সাইড, এবং সঙ্গে কি তৈরি করে, এই অক্সিজেন গ্যাস তৈরি করে। ক্লোরিন মনোক্সাইড তৈরি করে এবং সঙ্গে কি তৈরি করে, আবার একটা অক্সিজেন গ্যাস তৈরি করে দেয়। আচ্ছা, এই ClO, হ্যাঁ, এ আরও বদমাইশ, এ খুব সক্রিয়, হ্যাঁ, এ খুবই সক্রিয়। এ আবার কি করে, সঙ্গে সঙ্গে একটা হচ্ছে ওজন পরমাণুকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে, নিয়ে এসে কী করবে, সঙ্গে সঙ্গে এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া, বলে তুই আমাকে এখানে তৈরি করলি, ঠিকই আছে, ঠিক আছে, আমি কিন্তু ওজনকে ছাড়ছি না। এ কি করবে, সঙ্গে সঙ্গে আবার একটা সক্রিয় হচ্ছে কি হবে, ক্লোরিন পরমাণু তৈরি করবে, সঙ্গে 2 অণু অক্সিজেন গ্যাস তৈরি করবে। তাহলে তুমি একটা CFC যদি ব্যবহার করা হয়, তাহলে যদি পরিবেশের সঙ্গে মিশে, তুমি শুধু এর কাণ্ড কারখানাটা দেখো, একটা CFC সে গেল, ঠিক আছে, CFC নিজে একটাই ধরো হচ্ছে অণু CFC কি হলো না, সে ভেঙে গেল, ভেঙে কি তৈরি করলো, সক্রিয় একটা ক্লোরিন পরমাণু তৈরি করলো। সক্রিয় ক্লোরিন পরমাণুর সঙ্গে সঙ্গে ওজনের সঙ্গে কি করলো, বিক্রিয়া করে ফেললো, দিয়ে কি করলো, আরেকটা সক্রিয় হচ্ছে কি ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করলো এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করলো। এই ক্লোরিন মনোক্সাইড আবার কি করলো, দেখো, এ তো নিজেকে ওজনকে ধ্বংস করলোই করলো, সঙ্গে আবার কি করলো, এ হচ্ছে এই ক্লোরিন মনোক্সাইডও ওজন গ্যাসকে ধ্বংস করলো, ঠিক আছে, ধ্বংস করলো, যা হলো, সঙ্গে আবার কি করলো, আরেকটি সক্রিয় হচ্ছে তোমার কি করলো, ক্লোরিন পরমাণু তৈরি করে দিল। তার মানে কি, এই যে বিক্রিয়াটা, এটা এরপর কি হবে, রিপিটেশন হতে থাকবে। ভাবতে পেরেছ, একটা তাহলে যদি ক্লোরিন পরমাণু এই CFC যায়, তাহলে এই চেন রিয়াকশানের মতো এই রিয়াকশানটা বন্ধ হবে না কখনো। তাহলে এই CFC যে কি করছে, ওজোন লেয়ারের যে ওজোন গ্যাসটা থাকছে, সেই ওজোন গ্যাসকে ক্রমাগত রাসায়নিক বিক্রিয়া করছে এবং হচ্ছে ওজোন লেয়ারকে বা ওজোন স্তরকে কি করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে, ওজোন লেয়ারকে কি করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো তোমার হচ্ছে কি না, হচ্ছে CFCর ভূমিকা, ক্লোরোফ্লুরোর হচ্ছে তোমার কার্বনের ভূমিকা। তাহলে একটা CFC অণু কত না লক্ষাধিক ওজন পরমাণুকে বিন্বিষ্ট করতে পারে। তাহলে কি করতে পারে, প্রায় একটি CFC অণু কি হয়, লক্ষাধিক ওজন পরমাণুকে বিনষ্ট করতে পারে, পরমাণুকে কি করতে পারে, বিনষ্ট করতে পারে। তাহলে একটাই CFC পরমাণু কি হয়, লক্ষাধিক ওজন অণুর হচ্ছে এই ওজন পরমাণু কেন বলছি, সরি, ওজন অণুর বিনাশ ঘটাতে পারে, অণুকে কি করতে পারে, বিনষ্ট করতে পারে, ঠিক আছে। তাই CFC হচ্ছে আমাদের মানে পরিবেশের কাছে একটা বিষের মতো, কিসের মতো, বিষের মতো, যা খেলেই কি হবে, ওজোন লেয়ার ধ্বংস হতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম, UV রশ্মি কীভাবে ওজোন লেয়ারকে ধ্বংস করছে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি CFC কীভাবে কি হচ্ছে ওজোন লেয়ার ধ্বংস করছে। এরপরে দেখব NO কীভাবে কি করছে না হচ্ছে ওজোন লেয়ারকে ধ্বংস করছে। তাহলে ওজোন লেয়ার ধ্বংসের NOর ভূমিকা। আচ্ছা, কি করে না, গ্যাস, এও কি করবে, অক্সিজেনের এই ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে নেবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন। এবার এই নাইট্রোজেন অক্সাইড কিন্তু শান্ত থেকে যাবে না, এও বদমাইশ, কি করবে বলো তো, এ হচ্ছে আবার ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে তৈরি করবে 2টো অক্সিজেন পরমাণু সঙ্গে NO। তাহলে আবার কি হবে, ঘুরে এই বিক্রিয়া করবে। তাহলে এইগুলো কত ডেঞ্জারাস দেখতে পেরেছো, নিজেরা বিক্রিয়া করে তো বিনষ্ট করছে, দিয়ে আবার যে এমন একটা বীজ রেখে যাচ্ছে যে রিয়াকশানটা চেন করতে বাধ্য হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু এই যে NOর ভূমিকা, CFCর ভূমিকা বা কী ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, এগুলোও কিন্তু মাধ্যমিকে পড়ে, ঠিক আছে, SAQতে। আচ্ছা, হলো, এরপরে আসছি হচ্ছে আমরা ওজোন স্তর ধ্বংসে হচ্ছে ক্ষতিকারক প্রভাব, কি ক্ষতি হয়, ওজোন স্তর ধ্বংস হচ্ছে তো কি হয়েছে, তাহলে আমাদের কি হবে, এইখানটা থেকেও কিন্তু প্রশ্ন পড়ে মাধ্যমিকে। ওজোন স্তর
ধ্বংসের ওজোন স্তর ধ্বংসের প্রভাব বা ক্ষতিকারক প্রভাব। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে কি ওজোন লেয়ার আমাদের কি করছে, কীরকমভাবে হেল্প করে, কি করতে হবে, কীরকমভাবে হেল্প করে। তাহলে ওজোন লেয়ারের কাজ কি, এটা যদি ওজোন লেয়ার হয় এর মেন কাজ হচ্ছে ইউভি যে রশ্মিগুলোকে, ইউভি রেগুলোকে এই লেয়ারের মধ্যে রাখে, কি কোথায় আসতে দেয় না, ভূপৃষ্ঠে আসতে দেয় না, ভূপৃষ্ঠে আসতে দেয় না। ঠিক আছে, এখন এই যে ইউভি এ, ইউভি বি এবং ইউভি সি এর থেকে এই যে ইউভি বিটা এ হচ্ছে মারাত্মক একটা ডেঞ্জারাস জিনিস। কীরকম ডেঞ্জারাস জিনিস না, ইউভি বি যদি আমাদের শরীরে যদি লাগে না তাহলে কি হবে না, শরীরের সঙ্গে ইউভি রে বিক্রিয়া করে কি হয়, একটা কালো বার্ন তৈরি করে, সেটাকে আমাদেরকে কি বলা হয়, সানবার্ন। কি বলা হয়, এটাকে আমরা বলি সানবার্ন। ঠিক আছে, সানবার্ন। ঠিক আছে, দেখবে আমরা গ্রীষ্মকালে যখন হাত কাটা জামা পরি, দেখবে হাতের ভেতরের দিকের একটা কালার, নিচের দিকের আরেকটা কালার, কালো হয়ে যায় না। ঠিক এই ইউভি বিটা কী করে, শরীরে যখন সংস্পর্শে আসে সেটাকে কি করে দেয়, সানবার্ন করে কালো করে দেয় চামড়াটাকে। এরপর যদি এই ইউভি বি খুব বেশি পরিমাণে আমাদের শরীরে বা ত্বকের সঙ্গে লাগে তাহলে কি হয় না, সেটা ক্যান্সারের সৃষ্টি করে। আর এই ইউভি বিটা কে শোষণ করে না, আমাদের শরীরের যে ডিএনএ থাকে সেই ডিএনএটা শোষণ করে। তাহলে ইউভি বি ডিএনএ শোষণ করে কি করলো, কালো বার্ন বা সানবার্ন বা সৌর যে পোড়া আর কি, সূর্যে যে পুড়ে যায় বলি না, মুখটা কেমন সানবার্ন হয়ে কালো হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সেই সানবার্ন সৃষ্টি করে। এটার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে না, ক্যান্সারের সৃষ্টি হতে পারে। তাহলে এর মারাত্মক প্রভাব কি, 1 নম্বর বেশি ইউভি বি যদি ভূপৃষ্ঠে বা মানব শরীরে লাগে বা জীবদেহে লাগে, জীবদেহে কি তৈরি করে, ক্যান্সার সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে। 1 নম্বর তাহলে কি বললাম, যদি ইউভি বি বেশি পরিমাণে আমাদের ভূপৃষ্ঠে চলে আসতে থাকে তাহলে আমাদের দেহে কি হবে, স্কিন ক্যান্সার তৈরি হতে পারে। ঠিক আছে, যেমন অস্ট্রেলিয়াতে কিছুদিন আগে বছর কয়েক আগে অস্ট্রেলিয়াটা যে অংশে থাকে ওই অংশের যে ওজোন লেয়ার, সেই ওজোন হোলটা ওখানে হোল তৈরি হয়েছিল। তাই জন্য তার এফেক্ট কিন্তু এখনও অবধি অস্ট্রেলিয়ার মানুষ ভোগ করছে। দেখবে স্কিন ক্যান্সারের যদি রেট দেখি আমরা তাহলে দেখব স্কিন ক্যান্সার কিন্তু বেশি হয় কাদের না, অস্ট্রেলিয়ার মানুষদের কিন্তু এখনও অবধি, হ্যাঁ, স্কিন ক্যান্সার বেশি হতে থাকে। তাহলে তার একটা বিশাল বড় কারণ এখনও ওই হোলটা অনেকটাই ফিল আপ হয়েছে, কিন্তু ওই যে ওজোন হোল তৈরি হয়েছিল তার একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু আমাদের দেহে ছেড়ে দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে ইউভি বি প্রথম 1 নম্বর কথা কি তৈরি করতে পারে, সানবার্ন তৈরি করতে পারে। দ্বিতীয় ইউভি বি যদি বেশি ব্যবহার করা হয় তাহলে জীবদেহে ক্যান্সার সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এছাড়াও যে সামুদ্রিক যে প্ল্যাঙ্কটন ও সামুদ্রিক প্রাণী যারা আছে তারা কি হতে পারে না, মারা যেতে পারে। ঠিক আছে, খাদ্যের অভাবে কি করতে পারে, খাদ্যের অভাবে মারা যেতে পারে। এরপর দেখো সামুদ্রিক প্রাণী বা প্ল্যাঙ্কটন ওরা যদি মারা যায় তাহলে জলের মধ্যে যে ইকোসিস্টেমটা থাকবে সে কি হবে, ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। 3 নম্বর ইউভি রশ্মির প্রভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পাবে। ইউভি রশ্মির প্রভাবে কি হবে না, প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, ঠিক আছে, কি হলো তাহলে
সামুদ্রিক প্ল্যাঙ্কটন এবং হচ্ছে সামুদ্রিক প্রাণী যারা আছে তারা হচ্ছে খাদ্যের অভাবে মারা যাবে, ঠিক আছে, খাদ্যের অভাবে তারা মারা যাবে বা তাদের বিনাশ ঘটবে। তাহলে কি হবে না, সমুদ্রের মধ্যে যে ইকোসিস্টেম থাকবে সেই ইকোসিস্টেমটা নষ্ট হতে থাকবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ইউভি রশ্মির প্রভাবে কি হবে, প্রজনন ক্ষমতা কি হবে, হ্রাস পেয়ে যাবে। আচ্ছা, এবং হচ্ছে 4 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যেটা আমাদের হচ্ছে কি হয় না, কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন ফেরত পাওয়ার প্রকৃতিতে একটা বিশাল বড় উপায়, সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হবে না, ব্যাহত হবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হবে, ব্যাহত হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে আমরা এই ওজোন স্তরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করব? তাহলে এর তো ক্ষতিকারক প্রভাব বিশাল। ওজোন লেয়ার যদি পাতলা হয়ে যায় তাহলে মানুষের বা জীবের বেঁচে থাকার বা অস্তিত্ব সংকট হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা কিভাবে বাঁচতে পারবো ওজোন স্তর ধ্বংসের হাত থেকে? আমরা পৃথিবী বা ওজোন স্তরকে রক্ষা করব কিভাবে? ওজোন স্তরকে কি করব, রক্ষা করব কিভাবে, ঠিক আছে? তাহলে এখানটা থেকেও প্রশ্ন হয় এসিকিউ, ঠিক আছে? কিভাবে রক্ষা করব? 1 নম্বর কি করতে হবে, তাহলে আমাদেরকে সিএফসি যেখান থেকে বেরোচ্ছে, তার মানে রেফ্রিজারেটর, এসি রেফ্রিজারেটর, এর ব্যবহার কি করতে হবে, কমাতে হবে। কি করতে হবে? তাহলে এসি রেফ্রিজারেটর এর ব্যবহার কি করতে হবে, হচ্ছে কমাতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর কি হচ্ছে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, 3 কলকারখানাতে কি হবে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, ঠিক আছে? 3 নম্বর 4 নম্বর হচ্ছে যে দূষক গ্যাসটা বেরোচ্ছে সেগুলোকে কি পরিশ্রুতকরণের ব্যবস্থা করতে হবে। তাহলে দূষিত গ্যাসগুলিকে কি করতে হবে না, পরিশ্রুতকরণের মাধ্যমে পরিশ্রুতকরণের উপর কি করতে হবে, জোর দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যদি আমরা সতর্কতাগুলো অবলম্বন করি তাহলে কিন্তু আমরা ওজোন স্তরকে কি করতে পারবো, হচ্ছে বাঁচাতে পারবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা ওজোন স্তর সম্পর্কে পড়লাম, ওজোন স্তর কীভাবে তৈরি হয়, ওজোন স্তর কীভাবে বিনাশ হয়, ওজোন স্তর বিনাশ হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে পরিবেশের, হ্যাঁ, আর তাকে আমরা রক্ষা করব কিভাবে, এটা পড়লাম। এর পরের ক্লাসে আমরা পড়ব গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন। কি পড়ব? গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।